সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 5 তাড়িৎচুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে ফলো করব ডক্টর শাহজাহান তপনের নতুন এডিশনের বইটি। তো তোমরা সবচেয়ে ভালো হবে যদি তোমরা বইয়ের অঙ্কগুলো সামনে নিয়ে বসো এই ভিডিওটি দেখতে। হ্যাঁ, দেখো অঙ্কটা একটু। দুটি চুম্বক মেরুর মাঝে এক স্থান থেকে অন্য স্থানে 100 পাকের একটি কুণ্ডলীকে 0.04 সেকেন্ডে নিয়ে যাওয়া হলো। এতে চুম্বক ফ্লাক্স 30 × 10⁻⁵ ওয়েবার থেকে 2 × 10⁻⁵ ওয়েবারে পরিবর্তিত হলো। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত? তো এখানে যা দেয়া আছে আমরা একটু লিখি। 100 পাকের কুণ্ডলী, তাহলে কুণ্ডলী পাক সংখ্যা n হচ্ছে 100, 0.04 সেকেন্ডে নিয়ে যাওয়া হলো। অতি ক্ষুদ্র সময়কে আমরা সূত্রে ডিটি দ্বারা প্রকাশ করেছিলাম, ডিটি ইকুয়াল টু 0.04 সেকেন্ড। এতে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন আমরা সরাসরি ডিফাই দিয়ে প্রকাশ করি। এখানে একটা জিনিস মনে রাখবে যে দুটো অপশন আছে। তোমাদের যে এনসিটিভি অনুমোদিত যে বইগুলো আছে সেই বইয়ের দুইভাবেই করা আছে। আমরা যখন এই পরিবর্তনগুলো বের করব, একটা হচ্ছে যে আমরা ছোট শেষেরটা থেকে আগেরটা বাদ দিব, চুম্বক ফ্লাক্সের পরিবর্তন, তাহলে মাইনাসে আসবে। সেই ক্ষেত্রে সূত্র মাইনাস লিখব, তাহলে আমাদের শেষে রেজাল্টটা আমাদের পজিটিভ মান আসবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র মান বিবেচনা করে আমরা ঋণাত্মক চিহ্নটা অ্যাভয়েড করব, সেটা সূত্রের ঋণাত্মক চিহ্ন অ্যাভয়েড করব। আমরা এই পরিবর্তনের ক্ষেত্রেও আমরা বিয়োগটা এমনভাবে করব যেন ঋণাত্মক চিহ্নটা না আসে, অর্থাৎ আমরা বড়টা থেকে ছোটটা বাদ দেব। তো আমরা ঋণাত্মক চিহ্নটা অ্যাভয়েড করে অঙ্কটা করছি, শুধুমাত্র মান বিবেচনা করে। তাহলে ডিফাই হবে 30 × 10⁻⁵ থেকে বাদ দিতে হবে 2 × 10⁻⁵ ওয়েবার, তাই না? তাহলে এটা হবে আমাদের 28 × 10⁻⁵ ওয়েবার। আমি যেটা বলেছিলাম যে আমরা যদি এই 2টা আগে লিখতাম তাহলে আমাদের -28 আসতো, সেক্ষেত্রে আমাদের সূত্রটা মাইনাস লিখতে হতো। এখন আমাদের বের করতে হবে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান। তাহলে এপসাইলন ইকুয়াল টু হোয়াট? দেখো সূত্রটা আমরা জানি, আমরা শুধুমাত্র মান বিবেচনা করি। হ্যাঁ, এবার লিখে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। শুধুমাত্র মান বিবেচনা করে পাই কি পাবো? এপসাইলন ইকুয়াল টু, আমাদের অরিজিনাল সূত্রে মাইনাস ছিল, আমরা শুধুমাত্র মান বিবেচনা করছি বলে কিন্তু মাইনাসটা বাদ দিলাম। মাইনাস বাদ দিয়ে n dt 5, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো যে শুধুমাত্র মান বসালেই কিন্তু অঙ্কটা হবে। n দেওয়া আছে 100 × d5 দেওয়া আছে 28 × 10⁻⁵ ডিভাইডেড বাই dt হচ্ছে 0.04। আমাদের এপসাইলন হচ্ছে তড়িৎচালক শক্তি, যার একক ভোল্ট। হ্যাঁ, ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। 2 নাম্বার। কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের হার 30 অ্যাম্পিয়ার/সেকেন্ড। তড়িৎ প্রবাহের হার, তাহলে নিশ্চয়ই ddt I, তাই না? তড়িৎ প্রবাহের হার হচ্ছে 30 অ্যাম্পিয়ার/সেকেন্ড। এটা সরাসরি দেওয়া আছে 30 অ্যাম্পিয়ার/সেকেন্ড হলে 8 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি এপসাইলন ইকুয়াল টু 8 ভোল্ট। ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা জানি এল দিয়ে প্রকাশ করা হয়, এল ইকুয়াল টু হোয়াট, তাই না? তাহলে আমাদের সূত্রটা দেখো আমরা জানি
এপসাইলন ইকুয়াল টু এল ডিডিটি আই। এখানে মাইনাস চিহ্ন ছিল, এখানেও কিন্তু আমরা তাই করলাম, শুধুমাত্র মান বিবেচনা করে। হ্যাঁ, আমি আর বারবার লিখছি না কথাটা। তো আমরা দেখো যে এল যদি আমরা বের করতে চাই এখান থেকে পারবো নিশ্চয়ই। তাহলে এল ইকুয়াল টু আমরা এপসাইলনের নিচে নিয়ে আসবো ডিডিটি আই। এখন মানটা বসালেই আমাদের এলটা পাওয়া যাবে। এল হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, আমরা জানি এককটা আসবে হেনরিতে, তাই না? 3 নাম্বার, একটি কুণ্ডলিতে 1.015 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ। তাহলে সময়টা ডিটি ইকুয়াল টু 1.015 সেকেন্ড। সময়ের তড়িৎ প্রবাহ 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ার দরুন, তাহলে ডিআই 0.5 মাইনাস 0.1 অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। ওই কুণ্ডলিতে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি এপসাইলন ইকুয়াল টু হবে 10 ভোল্ট। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইকুয়াল টু ওয়াট? তাহলে আমরা জানি এপসাইলন ইকুয়াল টু হবে এল ডিডিটি আই। খেয়াল করো, শুধুমাত্র মান বিবেচনা করে পাই। ঠিক আগেরটার মতোই আমরা এল বের করব। তাহলে এপসাইলন বাই ডিডিটি আই, এখানে আমাদের আলাদা মান বের করতে হবে, ডিআই এবং ডিটির আলাদা মান এখানে বসালে আমরা এল পাবো। স্বকীয় আবেশ গুণাঙ্ক এককটা হবে হেনরিতে। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, 4 নাম্বার, 10 হেনরি স্বকীয় আবেশ গুণাঙ্ক। তাহলে এখানে আমাদের স্বকীয় আবেশ গুণাঙ্ক এল দেয়া আছে 10 হেনরি, ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করা হয়। একটি আবেশকের মধ্যে 2 অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। একটু মাথায় রাখো বিষয়টা, স্থির তড়িৎ প্রবাহ চালু আছে। আবেশকটিতে 100 ভোল্ট আবিষ্ট তড়িৎচালক শক্তি এপসাইলন হবে 100 ভোল্ট। কিভাবে উৎপন্ন করা যায়? স্থির তড়িৎ প্রবাহ কখনো আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন করতে পারে না। তড়িৎ প্রবাহ পরিবর্তন হলে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়, ঠিক না? তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি কিভাবে উৎপন্ন করা যায়, এই প্রশ্ন যখন আসবে তখন একটাই আমাদের চিন্তা, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহটাকে কিন্তু পরিবর্তন করতে হবে। যখনই তড়িৎ প্রবাহ পরিবর্তন হবে তখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, আর চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন যখন হবে তখনই এই পরিমাণ আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হবে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহের পরিবর্তন সেকেন্ডে কত অ্যাম্পিয়ার করতে হবে আমাদের বের করতে হবে, সেটাই তার মানে আমাদের বের করতে হচ্ছে ডিডিটি আই। তাহলে সূত্র আমাদের এটাই, আমরা জানি প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমরা শুধুমাত্র মান বিবেচনা করছি। এপসাইলন ইকুয়াল টু এল ডিডিটি আই, তাহলে আমাদের বের করতে হবে কিন্তু এই ডিডিটি আইটা। হ্যাঁ, ডিডিটি আই বের করতে হবে। তো বা আমরা ডিডিটি আই বের করি, বা ডিডিটি আই ইকুয়াল টু এপসাইলন উপরে নিচে এল। তাহলে আমাদের এখানে কিন্তু আনসারে গিয়ে একটা কথা বলতে হবে, আমি রেজাল্টে বের করে দেখাচ্ছি। ক্যালকুলেশন খুবই সহজ। এপসাইলন হচ্ছে 100 আর এল হচ্ছে 10। এটা হচ্ছে এককটা, খেয়াল করো, ডিডিটি আই, হ্যাঁ, উপরে ডিআই নিচে ডিটি, তার মানে অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তাহলে এককটা হবে আমাদের অ্যাম্পিয়ার পার সেকেন্ড, তার মানে এটা 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। কিভাবে উৎপন্ন করা যাবে, আমাদের কিন্তু প্রশ্নটা এমন ছিল। তাহলে 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড লিখে আনসার দিয়ে দিলে কিন্তু হচ্ছে না, আমাদেরকে লিখতে হবে স্পষ্ট করে যে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত করে। এই হচ্ছে আমাদের আনসার বা আমাদের কমেন্ট, যে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে পরিবর্তিত
করে। ঠিক আছে, অঙ্কটা কিন্তু আসলে খুবই সোজা। একটু শুধু মাথায় রাখতে হবে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় একটা মাত্র কারণে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন। আমাদের সেই তড়িৎ প্রবাহের পরিবর্তনের হারটাই এখানে বের করতে হবে। ঠিক আছে। 5 নাম্বার, একটি আবেশকের স্বকীয় আবেশ গুণাঙ্ক 10 হেনরি, এল দেয়া আছে 10 হেনরি, এতে 9 × 10⁻² সেকেন্ডে অতি ক্ষুদ্র সময় ডিটি 9 × 10⁻² সেকেন্ড তড়িৎ প্রবাহ 10 এম্পিয়ার থেকে 7 এম্পিয়ারে পরিবর্তিত হলে, তাহলে তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই 10 - 7, আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিলাম পজিটিভ মান রাখার জন্য, তাহলে 3 অ্যাম্পিয়ার। আবিষ্ট তড়িৎচালক শক্তি কত? এপসাইলন ইকুয়াল টু হোয়াট? দেখো আমাদের সূত্র, তাহলে আমরা জানি সূত্রটা কি, এপসাইলন ইকুয়াল টু, আমরা মাইনাস চিহ্ন কিন্তু দিব না, এল ডিডিটি আই, এখানে শুধুমাত্র মান বসালেই অঙ্কটা হবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। 6 নাম্বার, দুটি তার কুণ্ডলীর পারস্পরিক আবেশ গুণাঙ্ক, এখানে কিন্তু পারস্পরিক আবেশ গুণাঙ্ক অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকটেন্স চলে আসছে এম, এম দেওয়া আছে, পারস্পরিক আবেশ গুণাঙ্ক 0.5 মিলি হেনরি, 0.5 মিলি হেনরি। আমরা জানি যে সেই এককটা আসলে হেনরি, আমাদের হেনরিতে নিতে হবে, 0.5 × 10⁻³ দিব হেনরি, তাই না? মিলি যেহেতু আছে, আমাদের 1000 দিয়ে ভাগ করলে অথবা 10⁻³ দিয়ে গুণ করলে এটা হেনরিতে আসবে। তো এদের একটিতে 2 × 10⁵ সেকেন্ড সময়ে, তাহলে ডিটি হবে 2 × 10⁻⁵ সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ 0 থেকে 10 এম্পিয়ারে পরিবর্তিত করা হলো। তড়িৎ প্রবাহের পরিবর্তন ডিআই 0 থেকে 10 না, 10 - 0 অ্যাম্পিয়ার, তাহলে 10 অ্যাম্পিয়ার। অপর কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান কত? এপসাইলন ইকুয়াল টু হোয়াট? আমরা জানি সূত্রটা একই ধরনের, শুধু স্বকীয় আবেশের ক্ষেত্রে কুণ্ডলী থাকে একটা, যে কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন হয় সেই কুণ্ডলীতেই আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। আর পারস্পরিক আবেশের ক্ষেত্রে কুণ্ডলী থাকে দুইটা, এক কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পরিবর্তন করে আরেক কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির সৃষ্টি হয়। তাহলে আমরা জানি এপসাইলন ইকুয়াল টু, জাস্ট এল এর জায়গায় এম হবে, এম ডিডিটি আই। আমার মনে হয় সবই দেওয়া আছে, মানটা বের করলেই হবে। এপসাইলন যেহেতু তড়িৎচালক শক্তি, এককটা হবে ভোল্ট। 7 নাম্বার, দেখো কোনো একটি তারকুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, কুণ্ডলীর প্রবাহ 8 × 10⁻² সেকেন্ডে থামতে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদের সময়টা দেওয়া আছে ডিটি 8 × 10⁻² সেকেন্ড, হ্যাঁ, থামতে, তাহলে 2 অ্যাম্পিয়ার প্রবাহ ছিল, এটা থামবে, আমাদের প্রয়োজন হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন। তাহলে আমরা তড়িৎ প্রবাহের পরিবর্তনটা ডিআই দ্বারা প্রকাশ করব। 2 অ্যাম্পিয়ার প্রবাহ ছিল, এখান থেকে বিয়োগ যাবে 0, তার মানে ডিআই হবে 2 অ্যাম্পিয়ার। আমরা পজিটিভ মান রাখছি। 0.5 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হলো, তাহলে আবিষ্ট তড়িৎচালক শক্তি এপসাইলন 0.5 ভোল্ট। এখন আমাদের বের করতে হবে কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক, এল ইকুয়াল টু হোয়াট? দেখো সূত্র কিন্তু একটাই, স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা জানি এপসাইলন ইকুয়াল টু এল ডিডিটি আই, শুধুমাত্র মান বিবেচনা করে আমরা পাই, এখান থেকে নিশ্চয়ই এল বের করা যাবে। হ্যাঁ, আমরা পারবো, এর আগেও দেখেছি এই ধরনের সমস্যা। এপসাইলন বাই ডিডিটি আই, এককটা আসবে, স্বকীয় আবেশ গুণাঙ্ক যেহেতু এককটা আসবে হেনরিতে। 8 নাম্বার দেখো আছে,
100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে, তাহলে কুণ্ডলীর পাক সংখ্যা n হচ্ছে 100, 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। তাহলে তড়িৎ প্রবাহ I হচ্ছে 4 অ্যাম্পিয়ার, 0.02 ওয়েবার চৌম্বক ফ্লাক্স, ফাই 0.02 ওয়েবার। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক এল কত? দেখো এবার সূত্রটা, এখানে কিন্তু চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কোনো বিষয় নেই। আমরা যখন স্বকীয় আবেশ গুণাঙ্ক আমরা যখন স্বকীয় আবেশ গুণাঙ্ক পড়ি, তখন আমাদের প্রথম সূত্রটাই কিন্তু ছিল ফাই ইকুয়াল টু এলআই। তো ফাই ইকুয়াল টু এলআই সূত্রটা হবে এক পাকের জন্য, যেহেতু এখানে কুণ্ডলীর পাক সংখ্যা এন, আমাদের এই ক্ষেত্রে সূত্রটা হবে, অনেকে মনে করতে পারো ফাই ইকুয়াল টু এন এলআই, তা কিন্তু না, আমাদের সূত্র হবে এন ফাই ইকুয়াল টু এলআই। কারণ হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা বাড়লে চুম্বক ফ্লাক্স বাড়ে, চুম্বক ফ্লাক্স হচ্ছে ফাই, তাহলে এক পাকের জন্য চুম্বক ফ্লাক্স যদি ফাই হয়, এন পাকের জন্য চুম্বক ফ্লাক্স হবে এন ফাই। সেই জন্য আমাদের সূত্রটা কিন্তু এরকম হচ্ছে এন ফাই ইকুয়াল টু এলআই। হুট করে তোমাদের মনে হতে পারে যে এক পাকের জন্য ফাই ইকুয়াল টু এলআই, তাহলে এন পাকের জন্য ফাই ইকুয়াল টু এন এলআই, তা কিন্তু হবে না। কারণ কুণ্ডলীর পাক সংখ্যা বাড়া মানে হচ্ছে চুম্বক ফ্লাক্স বাড়া, তাই না? তাহলে আমাদের সূত্রটা হবে এন ফাই ইকুয়াল টু এলআই। ব্যাস, আমাদের কাজ শেষ। একেবারেই সহজ একটা অঙ্ক, এল ইকুয়াল টু এন ফাই বাই আই। এই অঙ্কটার মধ্যে মূল জায়গাটা হচ্ছে কিন্তু এনটা, হ্যাঁ, ফাইয়ের সাথে এনটা হবে। তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। 9 নাম্বার, 400 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে, তাহলে এখানে কুণ্ডলীর পাক সংখ্যা এন দেওয়া আছে 400, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহকালে আই ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার, চুম্বক ফ্লাক্স দেওয়া আছে ফাই 4 ইন্টু 10⁻⁻4 ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন হয়। কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক এল ইকুয়াল টু হোয়াট? এটা তো না করলেও চলতো, আসলে আমরা সূত্র আগেরটাই, এন ফাই ইকুয়াল টু এলআই, এখান থেকে আমরা এল বের করব, এন ফাই বাই আই। ঠিক আছে না? তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, 10 নম্বরে। দেখো 10 নম্বর অঙ্কটা, কোনো দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান 20 অ্যাম্পিয়ার। দিক পরিবর্তী প্রবাহ, একটু খেয়াল করবা, দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি বললে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করব, আর দিক পরিবর্তী প্রবাহ বললে আমরা আই দিয়ে প্রকাশ করব। আমাদের সূত্রগুলো কিন্তু একই ধরনের। আমি থিওরিটাতে দিক পরিবর্তী তড়িৎচালক শক্তি দিয়ে সবগুলো থিওরি আমি প্রতিপাদন করেছি, তোমরা একটু দেখে নিলেই হবে। দিক পরিবর্তী প্রবাহ দিয়ে সূত্রগুলো আমাদের একদম হুবহু একই ধরনের, এপসাইলন আই, না? তড়িৎচালক শক্তির জায়গায় হবে এপসাইলন, আর যখন তড়িৎ প্রবাহের কথা বলবে তখন হবে আই। এখানে তড়িৎ প্রবাহের কথা বলেছে। কোনো দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান আমরা নট দিয়ে প্রকাশ করি, তাহলে দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান আই নট ইকুয়াল টু দেওয়া আছে 20 অ্যাম্পিয়ার, এবং কম্পাঙ্ক এফ ইকুয়াল টু দেওয়া আছে 50 হার্টজ। এর বর্গমূলীয় গড় মান কত? বর্গমূলীয় গড় মানে হলো আরএমএস মান, আই আরএমএস ইকুয়াল টু হোয়াট? আর বলেছে প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। আমরা স্মল টি বলি, প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে, শূন্য থেকে শীর্ষ মানে, হ্যাঁ, আমরা একটু চিত্রটা যদি এখানে দেখে ফেলি তাহলে মনে হয় বিষয়টা একদম সোজা হয়ে যাবে তোমাদের জন্য। শূন্য থেকে শীর্ষ মানে, আমরা দিক পরিবর্তী প্রবাহ কিন্তু চিত্র এঁকে তোমাদের প্রত্যেকটা বিষয় ভালো করে ব্যাখ্যা করা হয়েছে। এখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগে সেটাকে বলে পর্যায় কাল, ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। এই পর্যন্ত আসতে সময় লাগবে অর্ধেক T/2, আর প্রবাহ শূন্য থেকে শীর্ষমান, হ্যাঁ, যে কোনো একটা শীর্ষ, এই পর্যন্ত পৌঁছতে সময় লাগবে হচ্ছে
4/1/T/4। তাহলে আমাদের কিন্তু এটাই বের করতে হবে যে 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে কত সময় লাগবে। তার মানে স্মল টিটা হবে অ্যাকচুয়ালি ক্যাপিটাল T/4, তাই না? ইকুয়াল টু হোয়াট? তাহলে আমাদের ক্যাপিটাল টি লাগবে। কম্পাঙ্ক দেওয়া আছে 50 হার্টজ। কম্পাঙ্ক থাকলে আমরা পর্যায়কাল বের করতে পারবো। একদম সহজ একটা অঙ্ক। তাহলে আমরা জানি যে প্রথমে আমরা আরএমএস বের করব। আরএমএস মানটা জানো তোমরা 0.707 I0। শুধু মানটা বসালেই হবে, এককটা অ্যাম্পিয়ারই আসবে। আর আবার আমরা স্মল টি না, প্রবাহ 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে সময় স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল T/4। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু আমরা জানি ক্যাপিটাল টি ইকুয়াল টু হচ্ছে 1/f, তাই না? তাহলে আমরা এটা বলতে পারি টি এর পরিবর্তে যদি 1/f বসে তাহলে 1/4f। এখানে মানটা বসালে হবে। এফ এর মান আছে 50, তাহলে 1/200 হবে। 1/200 সেকেন্ড ক্যালকুলেশন করে যা আসে। হ্যাঁ, আমি আর বাকি ক্যালকুলেশন করলাম না। স্মল টি হচ্ছে সময়, এককটা সেকেন্ডে আসবে। ঠিক আছে, আমরা ক্যাপিটাল টি এর জায়গায় কিন্তু 1/f বসাচ্ছি, তাই না? আমরা জানি এটা পর্যায়কাল এবং কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে বিপরীত, না? টি ইকুয়াল টু 1/f অথবা এফ ইকুয়াল টু 1/t। ঠিক আছে, তাহলে আমাদের একেবারেই ছোট একটা অঙ্ক। হ্যাঁ, আমরা পরের অঙ্কগুলি একটু দেখে নিই। আমরা 11 নম্বর শুরু করব। একটি এসি উৎসের বিস্তার, খেয়াল করো বিস্তার কিন্তু শীর্ষমান, তাই না? সর্বোচ্চ মান বা শীর্ষমান হচ্ছে বিস্তার। ভোল্ট যেহেতু দেওয়া আছে কাজেই এটা তড়িৎচালক শক্তি এপসাইলন নট। বিস্তার 160 ভোল্ট এবং কম্পাঙ্ক দেওয়া আছে 60 হার্টজ। এর উৎসের সাথে 20 ওহম রোধ যুক্ত করা হলে কার্যকর ভোল্টেজ হচ্ছে আরএমএস মান, কার্যকর প্রবাহ তাহলে আইআরএমএস, উত্তাপজনিত শক্তি ক্ষয়ের বিষয়টা হচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্ট এই দুইটার গুণফল হচ্ছে ক্ষমতা। পি ইকুয়াল টু ভিআই, এক্ষেত্রে হবে এফসাইলন আই। এই এফসাইলন এবং আই এই দুটোর গুণফলই হচ্ছে উত্তাপজনিত শক্তি ক্ষয়। তাহলে আমরা শুরু করি 11 নম্বর অঙ্কটা। এসি উৎসের বিস্তার, তার মানে শীর্ষমান বা সর্বোচ্চ মান এপসাইলন নট 160 ভোল্ট, কম্পাঙ্ক এফ দেয়া আছে 60 হার্জ। এর উৎসের সাথে 20 ওহম রোধ যুক্ত করা হলে তাহলে রোধ আর হচ্ছে 20 ওহম। কার্যকর ভোল্টেজ তাহলে এপসাইলন আরএমএস ইকুয়াল টু হোয়াট? কার্যকর প্রবাহ আই আরএমএস ইকুয়াল টু হোয়াট? এবং উত্তাপজনিত শক্তি ক্ষয় আমরা যদি পি দিয়ে প্রকাশ করি হোয়াট? তাহলে আমরা প্রথমেই এপসাইলন আরএমএসটা বের করব। যেহেতু এপসাইলন নট দেওয়া আছে এটা বের করা একেবারেই সহজ। আমরা জানি এপসাইলন আরএমএস ইকুয়াল টু 0.707 এপসাইলন নট। শুধু মানটা বসালেই হবে, এককটা আসবে ভোল্ট। আইআরএমএস আমরা আই ইকুয়াল টু জানি ওহমের সূত্র থেকে, আই ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর, তাই না? ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর। এই ক্ষেত্রে তাহলে আমরা লিখব আবার আই আরএমএস সমান আই ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এক্ষেত্রে হবে এপসাইলন বাই আই, তার মানে এপসাইলন বাই আর, এপসাইলন আরএমএস বাই আর। একটু খেয়াল করে দেখো, ভি ইকুয়াল টু আই আর ওহমের সূত্র, ভিটা হচ্ছে ভোল্টেজ এই ক্ষেত্রে যেটা এপসাইলন ইকুয়াল টু আই আর, তাহলে আই আরএমএস সমান এপসাইলন আরএমএস বাই আর। এখানে যদি আমরা মান বসে এপসাইলন আরএমএস মানটা আমরা পাবো, এখানে তাকে আমরা আর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা আই আরএমএস পাবো। এইবার উত্তাপজনিত শক্তি ক্ষয় আমরা বের করব।
তাহলে এবং পি ইকুয়াল টু এপসাইলন RMS I RMS, এই দুটো গুণ করলেই আমাদের উত্তাপজনিত শক্তি ক্ষয়টা বের হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখবে, যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, আমরা তাহলে নেক্সট 12 নম্বরে যাব। একটি দিক পরিবর্তী প্রবাহকে I ইকুয়াল টু 100 sin xt দ্বারা প্রকাশ করা হলো। তাহলে দিক পরিবর্তী প্রবাহের একটা সমীকরণ দেওয়া আছে। দেখো, এই ধরনের সমীকরণ দিয়ে কিন্তু সৃজনশীল প্রশ্ন করে, ছোট ছোট, একদম ছোট ছোট প্রশ্ন হবে। দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেয়া আছে I ইকুয়াল টু 50 sin xt। এখন তোমাকে বের করতে হচ্ছে কম্পাঙ্ক, শীর্ষমান, বর্গমূলীয় গড় মান। তিনটা বিষয় বের করতে হবে, কম্পাঙ্ক, শীর্ষমান, বর্গমূলীয় গড় মান। তো এই ধরনের প্রবলেমগুলো আসলে অনেক সোজা। আমরা একটা কাজ করব, শুধু মূল সমীকরণটার সাথে আমরা তুলনা করব। খেয়াল করো, আমাদের মূল সমীকরণটা ছিল I ইকুয়াল টু I0 sin ওমেগা টি। ব্যাস, আমরা শুধু তুলনা করব এর সাথে I ইকুয়াল টু I0 sin ওমেগা টি সমীকরণ। এটা আমাদের মূল সমীকরণ, তাই না? দিক পরিবর্তী প্রবাহের তুলনা করে পাই। প্রথমেই বের করতে হবে কম্পাঙ্ক। কম্পাঙ্ক আছে কিন্তু ওমেগার মধ্যে, তাই না? সরাসরি কম্পাঙ্ক নয়, ওমেগার ভিতরে এফ আছে। তো এখানে আমাদের ওমেগা আর সাথে তুলনা করলে ওইখানে হচ্ছে এক্স। তাহলে তুলনা করলে আমরা পাবো কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু এক্স, বা ওমেগার পরিবর্তে আমরা লিখব 2 πf। মনে আছে নিশ্চয়ই সমীকরণটা? ওমেগা ইকুয়াল টু 2 πf, না? কৌণিক বেগ কম্পাঙ্কের সম্পর্ক ইকুয়াল টু এক্স, বা এফ ইকুয়াল টু এক্স বাই 2 পাই। সুতরাং এই হচ্ছে আমাদের একটা রেজাল্ট, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু এক্স বাই 2 পাই হার্টজ। আমরা নেক্সট যাব প্রবাহের শীর্ষমান। খেয়াল করো, শীর্ষমান হচ্ছে নট, আই নটের জায়গায় আছে হচ্ছে 50। তাহলে প্রবাহের শীর্ষমান হচ্ছে 50। শুধু তুলনা করে বলে দেওয়া, প্রবাহের শীর্ষমান I0 ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে বর্গমূলীয় গড় মান। তাহলে বর্গমূলীয় গড় মান, RMS মানটা আমরা সূত্র জানি, বর্গমূলীয় গড় মান অর্থাৎ RMS মান 0.707 I0। আমরা দেখো I0 বের করেছিলাম 50 অ্যাম্পিয়ার। তাহলে বর্গমূলীয় গড় মানটা 0.707 I0 হবে। এটার একক অ্যাম্পিয়ার, RMS মানের এককও অ্যাম্পিয়ার হবে, তাই না? 13 নম্বর, দিক পরিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে I ইকুয়াল টু 50 sin 628 স্মল টি। এটি কিন্তু অ্যাম্পিয়ার, হ্যাঁ, সমীকরণের এ না, অর্থাৎ দিক পরিবর্তী প্রবাহের মান হচ্ছে এটা, এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। 50 sin 628 স্মল টি দ্বারা প্রকাশ করলে কম্পাঙ্ক, শীর্ষমান, বর্গমূলীয় গড় মান। আমাদের ঠিক আগের অঙ্কটাই, আগেরটা এখানে এক্স ছিল আর এটা একটা মান দেওয়া আছে 628। তাহলে আমরা কি করব, এর সাথে আমরা তুলনা করে দিব, তাই না? তাহলে এই সমীকরণটার সাথে আমরা I ইকুয়াল টু I0 sin ওমেগা টি এই সমীকরণ তুলনা করে এখন আমরা পাবো, প্রথমে বের করতে হবে কম্পাঙ্ক। ওমেগার ভিতরে কম্পাঙ্ক আছে, তাই না? আমি সংক্ষেপে লিখছি, আগেরটার মতো করে তোমরা সাজিয়ে নেবে। ওমেগা ইকুয়াল টু হচ্ছে 628
8, তাই না? বা ওমেগার পরিবর্তে আমরা 2 পাই এফ লিখবো, সমান হচ্ছে 628, বা তাহলে এফ ইকুয়াল টু 628/2 পাই, তাই না? আমরা এককটা দেইনি, তাহলে একটা কাজ করি, আমরা সুতরাং চিহ্ন দিই, তাহলে আমরা একক দিতে পারবো। হ্যাঁ, ক্যালকুলেশনের মাঝপথে এককটা দেওয়া ঠিক না, না দিলে একদম লাস্টে একটা সুতরাং চিহ্ন দিবে। সুতরাং চিহ্ন দিলে আগের সমাধান থেকে এটা পৃথক হয়, সেক্ষেত্রে এখানে এককটা দেওয়া যায়। আমরা এখানে এককটা বসানো ঠিক হবে না, কারণ এর আগের লাইনে আমাদের এককটা নাই, তাই না? নিয়মটা হচ্ছে একক বসানোর দুইটা নিয়ম ফলো করবা। যখন তুমি মান বসাবা, বিভিন্ন রাশির মান বসাবা, তখনই এককটা বসাই দিবে। আর যদি কোনো কারণে তখন এককটা বসানোর সুযোগ না থাকে বা কোনো সমস্যা হয় বসাতে, সেক্ষেত্রে আর কোথাও ওই সমাধানের কোথাও একক বসাবে না, একদম লাস্টে একটা সুতরাং চিহ্ন দিয়ে তারপরে তুমি একক বসাবে। সুতরাং কম্পাঙ্ক এফ হচ্ছে যা আসবে এখানে ক্যালকুলেশন করার পরে যে মানটা আসবে অত হার্টস, তাই না? কম্পাঙ্ক তারপরে বের করতে হবে প্রবাহের শীর্ষমান, সরাসরি আছে এটা। প্রবাহের শীর্ষমান I naught equal to 50 অ্যাম্পিয়ার। তারপরে বের করতে হবে বর্গমূলীয় গড় মান। বর্গমূলীয় গড় মান অর্থাৎ আরএমএস মান, আই আরএমএস ইকুয়াল টু জানি আমরা 0.707 আই নট। আই নটের মান বসালে বর্গমূলীয় গড় মান যেটা পাওয়া যাবে সেটা অ্যাম্পিয়ার এককে আসবে। আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় যাব। 14 নম্বর, 100 পাকের একটি কুণ্ডলীর মধ্য দিয়ে, তাহলে এখানে কুণ্ডলীর পাক সংখ্যা n equal to 100, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I হবে 5 অ্যাম্পিয়ার। 0.01 ওয়েবার চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হয়, তাহলে চৌম্বক ফ্লাক্স ফাই হচ্ছে 0.01 ওয়েবার। কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক এল কত? আমরা তো করলাম এরকম একটা অঙ্ক, তাই না? দুটো অঙ্ক করেছি আমরা, যে এন ফাই ইকুয়াল টু এল আই। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কিন্তু অবজেক্টিভে প্রচুর আসে, অনেক সময় ভর্তি পরীক্ষাতে যে অবজেক্টিভ প্রশ্ন সেখানে আসে একদম ছোট। হ্যাঁ, ক্যালকুলেশনগুলো সহজ, অনেক সময় ক্যালকুলেটর ছাড়াও করা যায়, সে কারণে এই অঙ্কগুলো অবজেক্টিভ প্রশ্নে অথবা ভর্তি পরীক্ষার প্রশ্নের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এল ইকুয়াল টু তাহলে এন ফাই বাই আই। আমরা যাব নেক্সট 15 নাম্বার, কোনো দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান 5 অ্যাম্পিয়ার। শীর্ষমান, তাহলে দিক পরিবর্তী প্রবাহের শীর্ষমান আই নট দেয়া আছে 5 অ্যাম্পিয়ার, এবং কম্পাঙ্ক এফ দেয়া আছে 60 হার্টজ। এর বর্গমূলীয় গড় মান কত? বর্গমূলীয় গড় মান হচ্ছে আরএমএস মান। প্রবাহ 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে কত সময় লাগবে? তো এটাও আমরা এর আগে বের করেছিলাম আরেকটা মান, না? স্মল টি ইকুয়াল টু 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে, আমি চিত্র এঁকে দেখাইছি এটা, তো T/4 এই সময়টা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে আরএমএসটা বের করি, তাহলে আমরা জানি আরএমএস ইকুয়াল টু হচ্ছে 0.707 আই নট। শুধুমাত্র মানটা বসালে অঙ্কটা হবে। আর আমরা পরেরটা হচ্ছে স্মল টি, না? প্রবাহ 0 থেকে শীর্ষ মানে পৌঁছতে সময়, স্মল টি ইকুয়াল টু ক্যাপিটাল T/4। ক্যাপিটাল টি হচ্ছে এখানে পর্যায়কাল, তাই না? ক্যাপিটাল টি সমান পর্যায়কাল ইকুয়াল টু হচ্ছে 1/f। তাহলে আমরা স্মল টিটা বের করব 1/4f, এককটা সেকেন্ডে আসবে 1/4 ইন্টু
60 এককটা আসবে সেকেন্ডে। হ্যাঁ, সেকেন্ডের প্রতীক শুধু এস দিয়ে প্রকাশ করলেই হয়, অথবা এসএসসি দিয়েও প্রকাশ করলে হয়। ঠিক আছে। 16 নাম্বার, 1000 পাক বিশিষ্ট কোনো কয়েলের ভিতর দিয়ে একটা কুণ্ডলী যার পাক সংখ্যা হচ্ছে 1000, 2.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়ে, তাহলে আই হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, চুম্বক ফ্লাক্স দেয়া আছে, তাহলে এটা ফাই 0.5 ইন্টু 10⁻³ ওয়েবার চুম্বক ফ্লাক্স উৎপন্ন করলো। স্বকীয় আবেশ গুণাঙ্ক L ইকুয়াল টু হোয়াট? আমরা এই সূত্রের অঙ্ক আগেও করেছি। আমরা জানি N ফাই ইকুয়াল টু Li। ব্যাস আমরা এখান থেকে L বের করব, N ফাই বাই I। আমরা নেক্সট অঙ্কে যাই। 17 নাম্বার, ট্রান্সফরমারের অঙ্ক। আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে একটা মেইন সূত্র ফলো করব, এপসাইলন পি বাই এপসাইলন এস সমান এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। তো একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 220 ভোল্ট সরবরাহ করে, যেটা সরবরাহ করা হয় এটা হচ্ছে প্রাইমারি কয়েলের ভোল্টেজ, তাহলে সরবরাহ করা হয় যেটা, সেটা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এপসাইলন পি ইকুয়াল টু 220 ভোল্ট। 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল, প্রবাহ যেহেতু সেটা আই, পাওয়া যায় কিন্তু সেকেন্ডারি কয়েল থেকে, গৌণকুণ্ডলী থেকে, তাহলে প্রবাহ যেটা পাওয়া যাচ্ছে সেটা সেকেন্ডারি কয়েলের প্রবাহ আইএস 3 অ্যাম্পিয়ার। খেয়াল রাখবে এগুলো। এর মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, মুখ্য ও গৌণকুণ্ডলী, খেয়াল করো যে কোনো অনুপাতের ক্ষেত্রে আমরা অনেক সময়ই কিন্তু একটু অসতর্ক থাকার কারণেই অনুপাতের ক্ষেত্রে অনেক বড় ভুল আমরা করে ফেলি। যে কোনো অনুপাতের ক্ষেত্রে তুমি আগে পরে খেয়াল রাখবে মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:25। মুখ্য যেহেতু আগে, তাহলে আমাদের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি আগে রাখতে হবে। এনপি ইস টু এনএস সমান দেওয়া আছে 1:25। আমাদের এটা যদি ভুল হয়ে যায়, এনএস যদি আগে চলে আসে, তাহলে কিন্তু পুরো বিষয়টাই উল্টে যাবে, ভুল হয়ে যাবে, তাই না? এই জন্য যে কোনো অনুপাতের ক্ষেত্রে আমরা খুব সাবধান থাকবো। আমরা কোনটা আগে কোনটা পরে সেটা খেয়াল রাখবো। আগে যেটা সেটা কিন্তু উপরে থাকবে না। তোমরা জানো এটা, যে আমরা এটাকে টান দিয়ে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে এনপিটা উপরে যাবে। তাহলে আমরা অনুপাতটাকে এভাবে লিখতে পারি, এনপি বাই এনএস সমান 1/25। তো হলে গৌণকুণ্ডলীর প্রাপ্ত ভোল্টেজ, গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ, তাহলে এপসাইলন এস, মুখ্য কুণ্ডলীর প্রবাহ আই পি, ও ট্রান্সফরমারের বহি ক্ষমতা, তাহলে ক্ষমতা হলো পি, বহি ক্ষমতা হচ্ছে সেকেন্ডারি কয়েলের ক্ষমতা হোয়াট। আমাদের তিনটা বিষয় বের করতে হবে। তাহলে আমরা আসি এপসাইলন এস, তাই না? এনপি বাই এনএস যেহেতু আছে, আমরা এপসাইলন পি বাই এপসাইলন এস ইকুয়াল টু এনপি বাই এনএস, এই সূত্র থেকে আমরা এপসাইলন এসটা খুব সহজেই বের করতে পারি। তাহলে প্রথমেই আমরা ওই সূত্রটায় যাব, এপসাইলন পি বাই এপসাইলন এস সমান এনপি বাই এনএস। আমাদের এনপি বাই এনএস এর মান একবারে আমরা বসাবো 1/25, তাহলে এপসাইলন পি বাই এপসাইলন এস ইকুয়াল টু 1/25। এখন আমরা এপসাইলন এস এর মান বের করব। এখন নিশ্চিন্তে আড়াআড়ি গুণ করে দেওয়া যাবে, এপসাইলন এস সমান 25 এপসাইলন পি। এপসাইলন পি দেওয়া আছে আমার 220 ভোল্ট, তাহলে 25 দিয়ে গুণ করবা 220, এটা যত আসে। স্টেপ আপ ট্রান্সফরমার, তাই না? সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ অবশ্যই বেশি হবে। নেক্সট হচ্ছে আমাদের আইপি বের করতে হবে।
হ্যাঁ, আমাদের এপসাইলন পি আছে, এপসাইলন এস আছে, আমাদের আইএস আছে, আমরা তো আইপি বের করতে পারবোই। তাহলে আবার সূত্রটা হচ্ছে আমাদের এপসাইলন পি বাই এপসাইলন এস সমান আইয়েরটা উল্টে যাবে, তাই না? আইএস বাই আইপি। এখান থেকে দেখো আইপি খুব সহজেই বের করা যাবে, আইপি, তাই না? এপসাইলন এস আইএস ডিভাইডেড বাই এপসাইলন পি। নিশ্চয়ই এটা পারবে তোমরা সবাই। আমরা তাহলে পরেরটা যাই, পিএসে যাই, ঠিক আছে? ট্রান্সফরমারের বহি ক্ষমতা পিএস ইকুয়াল টু, পি ইকুয়ালটা আমরা জানি ভিআই, এই ক্ষেত্রে এপসাইলন আই, তাহলে এপসাইলন এস আইএস, এই দুটো গুণ করলেই বহি ক্ষমতা পাওয়া যাবে। আমরা এপসাইলন এস এর মানও জানি, আইএস এর মানও জানি, ঠিক আছে? ক্ষমতা একক তো জানোই তোমরা, ক্ষমতা হচ্ছে ওয়াট, তাহলে এই এককটা ওয়াটে আসবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে 18 নাম্বার, একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে, তাহলে যেটা সরবরাহ করা হবে এটা হলো প্রাইমারি কয়েলের ভোল্টেজ এপসাইলন পি ইকুয়াল টু 100 ভোল্ট, 2 এম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। সেকেন্ডারি কয়েলের প্রবাহ এটা আইএস, 2 এম্পিয়ার। এর মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, মুখ্য আগে, তাহলে এনপি বাই এনএস ইকুয়াল টু 1:10, সরি আমরা একবারে লিখে ফেললাম 1/10। তাহলে এনপি ইস টু এনএস হচ্ছে 1:10, তার মানে এনপি বাই এনএস হচ্ছে 1/10। গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ, তাহলে এপসাইলন এস ভোল্টেজ যেহেতু, ওয়াট ট্রান্সফরমারের ক্ষমতা হচ্ছে পি ইকুয়াল টু হোয়াট, পি এস। আসলে বহি ক্ষমতা অন্তঃক্ষমতা কিন্তু সমান হয় ট্রান্সফরমারের, আমরা জানি। তাহলে এপসাইলন পি বাই এপসাইলন এস সমান হচ্ছে এন পি বাই এন এস। আশা করি পারবে এটা, ঠিক আগেরটার মতোই। হ্যাঁ, এই ক্ষেত্রে আর ট্রান্সফরমারের ক্ষমতা এটা বহি ক্ষমতা অন্তঃক্ষমতা যে কোনো একটা বের করলেই হবে, সমান হবে পিএস ইকুয়াল টু, তাহলে এপসাইলন এস আইএস, যেহেতু এটা আইএসটা দেয়া আছে আমরা সরাসরি আইএস এর মানটা বসাতে পারবো, আর এপসাইলন এসটা তো আমরা এখান থেকে বের করব, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের গৌণকুণ্ডলীতে প্রাপ্ত ভোল্টেজ এপসাইলন এস বের করলাম, এবং আমরা ট্রান্সফরমারের ক্ষমতা বের করলাম পিএস। তাহলে নেক্সট আমরা যাব 19 নম্বর অঙ্কে। দেখো এখানে 19 নম্বর, একটি আরোহী ট্রান্সফরমারে 100 ভোল্ট সরবরাহ করে, তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, 2 এম্পিয়ার প্রবাহ পাওয়া গেল, তাহলে সেকেন্ডারি কয়েলের প্রবাহ হচ্ছে 2 এম্পিয়ার। এর মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত এনপি ইস টু এনএস হচ্ছে 1:30, তার মানে এনপি বাই এনএস সমান 1/30। তোমাকে বলছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা, তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা আইপি ইকুয়াল টু হোয়াট, এবং ট্রান্সফরমারের বহি ক্ষমতা, তাহলে পিএস ইকুয়াল টু হোয়াট। এই দুটো জিনিস বের করতে হবে। আমরা আইপি বের করতে হলে দেখো যে দুইভাবেই করতে পারি আমরা, এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি দিয়েও আমরা সরাসরি বের করতে পারি। আমরা জানি এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি। তাহলে এখান থেকে আমরা যদি এনপি বাই এনএস এর মানটা সরাসরি বসাই, তাহলে আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস এর মান আমরা 1/30 বসাবো, বা এখান থেকে আমরা আইপি বের করব, আইপি সমান 30 আইএস। তাহলে আইএস যেহেতু সরাসরি দেয়া আছে সেজন্য আমরা এটা ব্যবহার করছি। তাহলে 30 × 2 এত অ্যাম্পিয়ার, তাহলে এটা 60 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার ট্রান্সফরমারের বহি ক্ষমতা, ট্রান্সফরমারের
বহি ক্ষমতা, তাহলে PS ইকুয়াল টু এপসাইলন এস আই এস। একটু প্রবলেম হয়ে গেল, আমাদের এপসাইলন এসটা কিন্তু নাই, তাহলে আমাদের বের করে নিতে হবে এপসাইলন এসটা। আর সমস্যা না, আমরা বের করে নিই। হ্যাঁ, এটা তাহলে একটা সমীকরণে রাখি। আবার তাহলে এপসাইলন পি বাই এপসাইলন এস সমান এনপি বাই এনএস, বা তাহলে আমরা বের করব এপসাইলন এসটা এপসাইলন পি বাই এপসাইলন এস সমান, এটা হচ্ছে 1/30, বা এপসাইলন এস সমান 30 এপসাইলন পি। এইবার আমরা যদি এপসাইলন এস এর মানটা 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং হতে পাই PS সমান এপসাইলন এস এর জায়গায় আমরা 30 এপসাইলন পি বসাবো, আর আইএস থাকবে। তাহলে 30 ইন্টু এপসাইলন পি হচ্ছে 100 ইন্টু আইএস হচ্ছে 2। এত ক্ষমতা যেহেতু এককটা আসবে ওয়াট। আমরা ইচ্ছা করলে কিন্তু এপসাইলন পি এর মানটা এখানে বের করেও নিতে পারতাম, এখানে 100 বসালে 3000 আসতো ভোল্ট, অথবা আমরা একবারে ক্যালকুলেশন করলেও পারবো, সমস্যা নেই। তাহলে এটা হবে 6000, তাই না? এত ওয়াট। এই হচ্ছে ট্রান্সফরমারের বহি ক্ষমতা। 20 নাম্বার, আমরা 20 নাম্বার দিয়ে আজকের ক্লাস শেষ করব। একটি আরোহী ট্রান্সফরমারে 200 ভোল্ট থেকে 2000 ভোল্ট পাওয়া যায়। তার মানে কি, 200 ভোল্ট দেওয়া হলে 2000 ভোল্ট পাওয়া যায়। এপসাইলন পি প্রাইমারি কয়েলের ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট, এবং এপসাইলন এস সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ হচ্ছে 2000 ভোল্ট। না, 200 ভোল্ট দিয়ে 2000 ভোল্ট পাওয়া যায়। স্টেপ আপ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ও রোধ। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি দেয়া আছে 300, আর রোধ দেয়া আছে আর পি, মুখ্য কুণ্ডলীর রোধ, হ্যাঁ, 0.5 ওহম হলে গৌণ কুণ্ডলীর আমাদের অনেকগুলো বিষয় বের করতে হবে। ক নাম্বার পাক সংখ্যা, খ প্রবাহ, গ রোধ, আমাদের 3টা বিষয় বের করতে হবে। তাহলে আমরা একটা একটা করে বের করি। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস, তাহলে আমাদের বের করতে হবে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এনএস হলে আমরা জানি এপসাইলন পি বাই এপসাইলন এস সমান এনপি বাই এনএস। তো এখন সব বাকি 3টা আমাদের যেহেতু দেওয়া আছে, আমরা এনএসটা খুব সহজেই বের করতে পারবো এখান থেকে। এনএস ইকুয়াল টু হবে এপসাইলন এস এনপি বাই এপসাইলন পি। দেখো, শুধু মানটা বসালেই হবে। খ নাম্বার আমাদের বের করতে হবে প্রবাহ, গৌণ কুণ্ডলীর প্রবাহ। গৌণ কুণ্ডলীর প্রবাহের জন্য আমাদের মুখ্য কুণ্ডলীর প্রবাহটা কিন্তু দরকার। মুখ্য কুণ্ডলীর প্রবাহটা নাই, তবে মুখ্য কুণ্ডলীর রোধ আছে। তাহলে আমরা একটু বলি এভাবে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি হলে, একটু পরিচয় করিয়ে নেওয়া, আইপি, তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর। তো ভি এর জায়গায় হবে আমাদের ভোল্টেজ এপসাইলন, ভি এর জায়গায় এপসাইলন পি ইকুয়াল টু আই আর, আইপি আর পি। ঠিক আছে না? আমরা ওহমের সূত্র একটু মডিফাই করে লিখলাম, জাস্ট ভি এর জায়গায় আমরা এপসাইলন লিখলাম। এপসাইলন পি ইকুয়াল টু হচ্ছে আইপি আর পি। এখান থেকে আমরা আইপিটা বের করব, বা আইপি সমান এপসাইলন পি বাই আর পি। এই আমাদের আইপি বের হচ্ছে, মুখ্য কুণ্ডলীর প্রবাহ। তো আমাদের কিন্তু আসলে মুখ্য কুণ্ডলীর প্রবাহটা চাইনি, বের করতে হবে গৌণ কুণ্ডলীর প্রবাহ, তাই না? এবার গৌণ কুণ্ডলীর প্রবাহ আইএস হলে
এবার আমরা যে কোনো সূত্র দিয়ে করতে পারি। এপসাইলন পি এপসাইলন এস যেহেতু আছে, তাহলে আমরা এটা দিয়েই করি। এপসাইলন পি বাই এপসাইলন এস সমান আইএস বাই আইপি। খেয়াল করো, আইপি আমরা এখান থেকে বের করতে পারছি। আইপি এখান থেকে বের করে এই মানটা বসাবো। এপসাইলন পি এপসাইলন এস এর মানটা সরাসরি দেওয়া আছে, এটা 200 ভোল্ট আর এটা হচ্ছে 2000 ভোল্ট। তাহলে আমরা এখান থেকে আইএসটা ক্যালকুলেশন করে বের করতে পারবো, ঠিক আছে না? তাহলে আইএস সমান হবে এপসাইলন পি আইপি ডিভাইডেড বাই এপসাইলন এস। এই সমীকরণে মানগুলো বসালে ডান পক্ষে যে রাশিগুলো আছে সবগুলোর মানই আমাদের জানা। এই মানগুলো বসালে আমরা আইএস পাবো। আইএস এর এককটা হচ্ছে অ্যাম্পিয়ার। গ নাম্বার বের করতে বলেছে গৌণকুণ্ডলীর রোধ। দেখো, গৌণকুণ্ডলীর রোধ যদি আরএস হয়, সেকেন্ডারি কয়েলের রোধ, তাহলে আমরা জানি ওই যে ওহমের সূত্র ভি ইকুয়াল টু আইআর, ভি এর জায়গায় এপসাইলন, তাহলে এপসাইলন এস গৌণকুণ্ডলীর যেহেতু ইকুয়াল টু আইএস আর এস, গৌণকুণ্ডলী প্রবাহ আর গৌণকুণ্ডলীর রোধ। বা আমরা আর এস বের করবো, আর এস ইকুয়াল টু এপসাইলন এস বাই আইএস। দেখো, আমরা এপসাইলন এস এর মান কিন্তু সরাসরি দেওয়া আছে। এপসাইলন এস হচ্ছে সেকেন্ডারি কয়েল বা গৌণকুণ্ডলীর ভোল্টেজ, যেটা দেওয়া আছে 2000 ভোল্ট। আর আইএসটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি। হ্যাঁ, তো আইএস এর মানটা খ নং থেকে নিয়ে আমরা এখানে বসাবো, তাহলে আমরা গৌণকুণ্ডলীর রোধ পাবো। গৌণকুণ্ডলীর রোধের এককটা আসবে ওহমে, তাই না? তাহলে আমার মনে হয় যে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমাদের 20টা অঙ্ক আমরা শেষ করলাম এই চ্যাপ্টারে। নেক্সট ক্লাসে আমরা বাকি আরও কিছু অঙ্ক থাকলো, আমরা এগুলো দেখব। তো তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং অঙ্কের বেশিরভাগ অঙ্কে আমি সময়ের অভাবে ক্যালকুলেশন করে দিলাম না, তোমাদের ভিডিওতে ডাটা খরচটা কম হয় যাতে। আমি আশা করি তোমরা সব ক্যালকুলেশনই পারবে। তারপরেও যদি কোথাও কোনো অঙ্কের রেজাল্ট না মিললে, ক্যালকুলেশনের সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। এবং জানানোর বিভিন্ন উপায় আছে। আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, আমার ফোনে জিজ্ঞেস করতে পারো, ফোন নাম্বার দেওয়া আছে, অথবা তোমরা ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। তো নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে পড়বে। আরেকটা বিষয় হচ্ছে যে গাণিতিক সমস্যাগুলো তোমরা অবশ্যই ফ্রেশ কপি তোমরা নোট করে রাখবে, এটা খুব দরকার হয়। একদম ভর্তি পরীক্ষা পর্যন্ত এটা তোমাদের প্রয়োজন হবে। আর এই নোট করার সময় অবশ্যই তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে অঙ্কের ডাকটা লিখবে। এটা কিন্তু বেশ খুব আলসেমি লাগতে পারে। এক পৃষ্ঠা অঙ্ক করতে তোমার হয়তো কষ্ট হবে না, 2টা লাইন ডাক, অঙ্কের ডাক লিখতে তোমাদের কষ্ট হবে। তো এই ডাকটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে উপরে ডাক লেখা থাকলো, নিচে অঙ্কটা থাকলো, তাহলে তোমাকে আর বই খুঁজতে হবে না। পরে যখন তুমি রিভিশন দেবা পরীক্ষার ঠিক আগ মুহূর্তে 2 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে তুমি যখন একবার পৃষ্ঠা উল্টে উল্টে অঙ্কগুলো দেখবা, তখন কিন্তু এটা তোমাকে অনেক সময় বাঁচাবে। হ্যাঁ, অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যাবে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাবে। এই একটা রাতের প্রিপারেশন অনেক বড় বিষয় তখন। তো সেই সময় দেখা যাবে যে আমাদের খুব দ্রুত পাতা উল্টিয়ে তোমাদের রিভিশনে যেতে হবে, এবং সেই ক্ষেত্রে অঙ্কগুলো রিভিশন দেওয়ার জন্য কিন্তু খুব ভালো উপায় হচ্ছে তোমার এই অঙ্কের ডাকটা যদি লেখা থাকে, উপরে ডাক লেখা আছে, নিচে অঙ্ক করা আছে, খুব সহজেই কিন্তু বোঝা যায়। আর বইয়ের এডিশন নিয়েও কোনো সমস্যা থাকে না। আমি যে এডিশন থেকে পড়াচ্ছি হয়তো তোমার কাছে সেই এডিশনটা নেই, অঙ্ক আছে ঠিকই কিন্তু নাম্বারে মিললো না, তাই না? আমার এখানে হয়তো 20 নাম্বার, তোমার এখানে সেটা আছে 17 নাম্বারে, তুমি খুঁজে পাচ্ছ না। তো এই ধরনের সমস্যা যেন না হয়, সেই জন্য অঙ্কের ডাকটা লিখে তারপরে অঙ্কটা নোট করবে। তো আশা করি এই নিয়মগুলো ফলো করলে তোমরা ভালো করবে। অঙ্ক বারবার করতে হয়, কিছুদিন পরপর বের করে একটা চ্যাপ্টারের অঙ্ক করবে। অঙ্কের প্র্যাকটিসটাই হচ্ছে মূল। একটা চ্যাপ্টারে অনেকগুলো সূত্র থাকে, তাই না? এবং বারবার প্র্যাকটিস না করলে কিন্তু এই সূত্রগুলো হঠাৎ করে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক নোট করার আগে তোমরা একটা কাজ করবে, ওই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অবশ্যই লিখে নেবে, এবং একটা পৃষ্ঠায় সূত্রগুলো থাকবে, প্লাস যদি কোনো ধ্রুবকের মান মুখস্থ রাখার প্রয়োজন হয় সেই ধ্রুবকের মানটাও ওই পৃষ্ঠায় থাকবে। তো সিস্টেমেটিক ওয়েতে পড়লে আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তো দোয়া থাকলো তোমাদের সকলের প্রতি। ভালো থাকো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। থ্যাংক ইউ সবাইকে।